নবাকি হচ্ছে বেশি, না দোবাকি হচ্ছে বেশি, না পীরখালি হচ্ছে বেশি, না মনসাখালি হচ্ছে বেশি, না ধুবনি বেশি হচ্ছে, না কেঁদোখালি বেশি হচ্ছে, এই সমস্তগুলো জানতে পারবো পরপর যখন জেলেপাটি। সুন্দরবনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সুমন, আর আমার সাথে আজকে পেয়েছি ভানুদাকে, অলোকদাকে। এরা দুজন আজকে আমার সঙ্গে আছে। সুন্দরবনের এই পর্বে আমরা কথা বলবো সুন্দরবনের একটা নতুন বিষয় নিয়ে, যেখানে ভানুদা আর অলোকদাকে পেয়েছি। ভানুদা দীর্ঘদিন ভিডিওতে আসে না। আপনারা কমেন্ট করছিলেন যে ভানুদা কেন আসছে না। ভানুদা সুন্দরবনের নিয়ে যেসব মতামত, যেসব ভাবনা চিন্তা, সেগুলো আপনাদের ভালো লেগেছে, তাই আবার ভানুদাকে ভিডিওতে আনতে হলো। ভানুদা কর্মব্যস্ত মানুষ, এখন বিভিন্ন কাজে সে সময় দিতে পারে না, তবুও ভানুদাকে বলে কয়ে ভানুদা অবশেষে সময় দিয়েছে। আমরা কথা বলবো সুন্দরবনের এমন একটি সেন্সিটিভ বিষয় নিয়ে, যে বিষয়টি নিয়ে ইতিপূর্বে আমরা খুব বেশি আলোচনা করিনি। সেই বিষয়টি নিয়ে আজকে ভানুদার সঙ্গে কথা বলবো। ভানুদার সঙ্গে আজকে থাকবে অলোকদা। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সুন্দরবনের আজকে বসে আছি আমরা এখন লোকেশন অনুযায়ী ঝড়খালি, বালিখাল, ত্রিদীপনগর বাজার। আজকে আসার কথা ছিল সারফাদ্দাকে আমরা সময় দিতে পারিনি। আজকে আসার কথা ছিল তপনদা পাস হয়েছে কালকে। তপনদা আজকে নদীতে চলে গেছে। অবশেষে কথা দিয়ে বলছিলাম সকালে যে ভানুদা আর অলোকদা দুজন আজকে আসতে পারে। অবশেষে তপনদা আর ভানুদা এই দুজনকে পেয়েছি। অলকদার ভানুদা, হ্যাঁ কি বলবো, অলকদার ভানুদা, তপনদার ভানুদা না, অলোকদা আর ভানুদা, ঠিক। যাই হোক, এই দুজনকে পেয়েছি। বহুদিন অলোকদা ভিডিও আসে না, সেই বিষয়ে পরে কথা বলবো, কারণ সবাই কর্মব্যস্ত হয়ে পড়েছে। ভানুদার কাছ থেকে আজকে শুনবো, সাথে অলোকদা আছে, যে ভানুদা পঞ্চমুখী নদী পাস হয়েছে। পাস হওয়ার পরে জেলেরা নতুন করে সবাই চলে যাচ্ছে। 16 তারিখ থেকে সম্ভবত পাস দিয়েছে, সবাই চলে গেছে নদীতে। কিন্তু মরিচঝাপি পারে মাইকিং চলছে যে নতুন করে নান্টুর আবির্ভাব হয়েছে। যদিও কতটা সত্যি মিথ্যা জানি না, কিন্তু কন্টিনিউ নদী দিয়ে মাইকিং চলছে। দোবাকি, মনসাখালি, পীরখালি, এই যে চত্বর, এখানে বাঘের উৎপাত কেমন এখন বলে তোমার মনে হচ্ছে? দোবাকি আর এই পীরখালি, মনসাখালি, আমাদের এই এই লাইনটার কথা বলছো? হ্যাঁ, এই লাইনই বাঘের উৎপাত যেমনই ছিল তেমন আছে। ঘটনা হচ্ছে, যদি জঙ্গলে কোনো মৎস্যজীবী বা যারা কাঁকড়া ধরতে যায়, তাদের সাথে বাঘের যদি দেখা না হয়, বাঘের উৎপাত বোঝা যাবে না। এতদিন তো বন্ধ ছিল নদী, না, জেলেপাটির সংখ্যা কম ছিল, মানে যেত না এক প্রকারে। যারা যেত খুব লুকিয়ে, বিলাকের মাধ্যমে, যারা রাত 10টা 11টার পরে কেউ একটু মাছ টাছ ধরতো। কিন্তু এইবার বোঝা যাবে। আবার এই পাট ছেড়ে দেওয়া হয়েছে না, পাট ছেড়ে দেওয়ার পরে এবার সবাই জঙ্গলে যাতায়াত করবে। এইবার স্টার্ট হয়ে গেল। এইবার বোঝা যাবে বাঘের উৎপাত কেমন আছে। নতুন করে চালু হলো এবছর থেকে, আবার ধরো মনে করো। আচ্ছা, সবাই পাশ নিয়ে এবার জঙ্গলের ভিতর চলে যাবে। যে যার পজিশন মতো মাছ কাঁকড়া ধরতে যাবে, বিভিন্ন খাঁড়িতে উঠে যাবে। এইবার বাঘ কোথায় কেমন জোরে আছে এবছর, সেটা তার পর আস্তে আস্তে বোঝা যাবে। এক্ষুনি তো বলা যাবে না, বলা যাবে না। ভানুদা, অলোকদা তুমি আছো, তোমাদের কাছে একটা কোশ্চেন আছে। অলোকদা আগেও এই কোশ্চেন করেছে তোমাকে নিজে, যে সুন্দরবনে ইদানিং একটা জিনিস বেশি মাথা চাড়া দিচ্ছে, যে ভৌতিক ব্যাপারটা। শুনছিলাম যে আমরা অশোকবাবু বলে একজনের কাছে শুনছিলাম যে সুন্দরবনের যে ভৌতিক অবস্থা, যে ধীরে ধীরে তারা মানুষ বেশি আতঙ্কিত হয়ে যাচ্ছে। এটা তোমার কতটা বিশ্বাসযোগ্যতা বলে মনে হচ্ছে? না, যখন আমরা বিজ্ঞানের যুগ যাব, বিজ্ঞান বলবে ভূত নেই। কিন্তু যখন আধ্যাত্মিক যুগে আসবো, ভৌতিক একটা এরিয়া আলাদা। যারা যেগুলো ঝাড়ফুঁক করে, গুণমান, এদের কাছে, এদের অন্তরে ভৌতিক বলে একটা জিনিস লুকিয়ে আছে। কথাটা আগে বুঝতে হবে। আমরা দীর্ঘদিন ধরে সুন্দরবন করি, আমরা ভৌতিকের কিছু আবহাওয়া যখন পাই, তখনই আমরা ভৌতিক বলে বিশ্বাস করি। কিন্তু আমরা যখন আবার ডাঙায় উঠে আসি, ভূত বোধহয় কিছু নেই। কিন্তু যখন ভূত এমন একটা জিনিস, ভৌতিক জিনিসটা তুমি যেটা বলছো, এটা অনেক বিস্তারিত। যেরকম এক জায়গায় না বসে অনেক সময় না বললে এই বিষয়টা আলোচনা ঠিক, মানে আলোচনাটা কমপ্লিট করা যায় না। যেমন দেখো, তুমি ভৌতিক একা যখন থাকবে কোনো জায়গায় রাত 11টা 12টা, তখন তোমার মনের ভিতরে একটা ছমছমি ভাব চলে আসবে।
তখন মনে হবে হ্যাঁ ভূত বলে বোধহয় কিছু আছে, এই বলতো অমুক বলতে এই কথা, অমুক বলতে এই কথা। আবার যখন 5 জন থাকবে, 2 জন থাকবে, তখন তোমার মনে হবে ভয়টা করবে না। অতএব ভয়টা নিজের মনের অন্তরের উপর নির্ভর করে। আর আমরা সুন্দরবনে এটা হচ্ছে যুগ যুগ ধরে শুনে আসছি, সুন্দরবনে ভূতের রহস্য আছে। বিভিন্ন মৎস্যজীবী, বিভিন্ন জেলে পার্টি তাদের মুখ দিয়ে, যাদের বয়স হয়ে গেছে, আমাদের বহু আগের থেকে যারা জঙ্গল করছে, তাদের মুখ থেকেও বিভিন্ন গল্প শুনি, ভূতের গল্প। ভৌতিক জগৎ একটা আলাদা আছে, বিজ্ঞানের জগৎ একটা আলাদা। ভৌতিক আছে, ভূত থেকে যাবে যুগ যুগ ধরে, গুণমান থেকে যাবে, ঝাড়ফুঁক করে যারা সেই সমস্ত ব্যক্তিরাও থেকে যাবে। ভৌতিক জগৎটাই আলাদা আছে। ভৌতিক বলে আমাদের মেনে নিতে হয়, বিজ্ঞানসম্মত ভাবে কোনো প্রমাণ না থাকলেও ভৌতিকটাকে মেনে নিতে হয়, নিয়ে আমাদের চলতে হয় এই সুন্দরবনের উপর। আচ্ছা, কিন্তু কিন্তু এই সুন্দরবনে এই সাইডটাকে পাশ কাটিয়ে যখন কথা বলি, তখন তপনদারা তো নদীতে যাচ্ছে, কিন্তু মরিচঝাঁপির দিকের মাইকিং হচ্ছে, আর এই দিকে বাঘের উৎপাত বাড়বে না, এটা তো কোনো মেনে নেওয়া যায় না। বাঘের উৎপাত বাড়বে না জঙ্গলে, আমি কি বলে গিয়েছি, কথাটার অর্থ হচ্ছে যে আমি যদি জঙ্গলে না যাই তাহলে বুঝবো কি করে। এইবারে পাশ ছেড়েছে, মৎস্যজীবীরা সব জঙ্গলে এবার প্রবেশ করছে, এইবার কোন জঙ্গলে কেমন বাঘের উৎপাত সেটা এইবারে বোঝা যাবে। তোমার গায়ে যদি আমি ইয়েটা না ধরি, থার্মোমিটারটা না ধরি, তোমার গায়ে জ্বর কথাটা বুঝবো কি করে? ঠিক এটাই সেই রকম। তো আমি জঙ্গলে এইবার যাওয়া শুরু করেছি, আমাদের মৎস্যজীবীরা, এইবারে বোঝা যাবে কোন সাইডের জঙ্গলে কেমন চাপ দিচ্ছে, কোথায় উপদ্রবটা বেশি। টাইগার এমন একটা জিনিস, আগেও বলেছি, নান্টু যদি মারা যায় ওরকম নান্টু তৈরি হবে, তবে সেম নান্টুর মতো নাই হতে পারে। নান্টুর যে রেকর্ড আছে সে রেকর্ড নাই করতে পারে, তাই বলে খেলোয়াড় তৈরি হবে না। সচিন টেন্ডুলকারের মতো না তৈরি হোক, খেলোয়াড় তো তৈরি হচ্ছে, অবশ্যই তারাও রান করছে, সেরকম খেলোয়াড় তৈরি হয়েছে। মরিচঝাপির যে গল্পটা তুমি বলছো মাইকিং করছে, হ্যাঁ মরিচঝাপির মতো যে গল্পটা মাইকিং করছে, সঠিক কথা তো। কারণ আবার কেউ তৈরি হয়েছে নান্টুর পর পর, যে আক্রমণাত্মক ভাব এনেছে, সে এমন ভাব এনেছে, নান্টুর ক্যারাক্টারের ভাব নিয়ে এসছে কেউ না কেউ, যার জন্য বাধ্য হচ্ছে। এটা বুঝতে হবে, কেউ চলে গেলে তার পরিবর্তে কেউ না কেউ তৈরি হচ্ছে। অনুদা, এই যে জেলেরা এখন যাচ্ছে, ওটার নাম দিয়েছে কাটামেল। ওর একটা জায়গায় কাটা আছে, দাগ আছে, কাটামেল। হ্যাঁ, আর মেলের মতো নিয়ে বেরিয়ে যাচ্ছে, যেরকম ট্রেনের সাথে তুলনা করেছে। আচ্ছা, ওইভাবে। আচ্ছা, রিজার্ভেশন ট্রেনের সাথে তুলনা করেছে, কাটামেলের মতো নিয়ে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা একটা এগুলো হচ্ছে গ্রামীণ নাম। মানুদা, আমরা যখন এই বাঘ নিয়ে কথা বলছি, এর সঙ্গে সঙ্গে আর একটা কথা উঠে আসে, সেটা হচ্ছে ম্যানগ্রোভ সুন্দরবনে বাড়ছে। কিছু কিছু জায়গা ভাঙলো, কিছু কিছু জায়গা বাড়ছে। সেক্ষেত্রে এই যে গ্রামের দিকের যে ম্যানগ্রোভ হয়ে যাচ্ছে, এখানে কি বাঘের উপদ্রব এখন বাড়তে পারে? গ্রামের দিকে যেসব জঙ্গল অনেক বেড়ে যাচ্ছে, বাড়তি পারা বলতে এটা একটা মরশুম, শীতের মরশুমে বাঘেরা ওপার থেকে দৃষ্টিভঙ্গি করবে, এপারে নদীর চরের আউটসাইড, বাইরের সাইড দিয়ে যখন ওপার থেকে দেখবে, মনে করবে ওটাও একটা জঙ্গল। যে প্রতিবেদনে বিশ্ব বলে গেছে, আমি দেখছিলাম, জঙ্গল মনে করে ওরা পার হয়ে আসবে, এসে দেখবে যখন জঙ্গল নয়, গ্রাম বাড়ি এখানে থাকার উপযুক্ত নয়, পরিবেশটা উপযুক্ত, তখন আবার ছটফট করবে পার হওয়ার জন্য। এবার ছটফট করতে করতে সেই সম্মুখে যদি কোনো ছাগল, গরু, কুকুর, মানুষ কেউ না পড়ে যায়, তাকেই হচ্ছে আক্রমণ করবে। আচ্ছা, এটাই ওরা হচ্ছে বহু বছর ধরে এটাই করে। শীতকালে ওরা বাচ্চা যখন পেটে চলে আসে অলরেডি, তখন ওরা নিরাবিলি জায়গা খোঁজে। অতএব যে জঙ্গলটায় কখনো আসেনি, ওরা জঙ্গল মনে করে এটাই পার হয়ে আসে। আচ্ছা, এসে দেখে না জঙ্গল না, উপরে তো মানুষ বাস করছে, বা আর ভিতরে জঙ্গল নেই কোনো, শুধু জঙ্গলটাই নদীর চরের উপরে। ওরা যখন দেখে ওরা নিজেরাই চমকে যায়, চমকে যে আবার ফেরত যাওয়ার চিন্তা ভাবনা করে। তুমি আর অলোকদা দুজন দোবাকি ক্যাম্পে তো গেছিলে। এখন দোবাকি ক্যাম্পে গিয়ে তোমরা দেখলে যে ম্যানগ্রোভ লাগানো হচ্ছে, তপনদার মুখের কথা অনুযায়ী তো আমরা বিশ্বাস করিনি, তারপরে দেখলাম যে ম্যানগ্রোভ লাগানো হচ্ছে দোবাকিতে। তো দোবাকির ম্যানগ্রোভে কি বাঘের আধিক্য বাড়তে পারে? এই প্লান্টেশন যেটা হয়েছে সেখানে, ওটা তো ওরা, দেখো একটা বিষয় কি শুনুন, এই সুন্দরবনের জন্য আমরা সুন্দর,
এই সুন্দরবনের জন্য শহরবাসী সুন্দর। অর্থাৎ কেন? তারা শীতকালের সিজনে যে ট্যুরে আসে বা সারা বছর টুকটাক ট্যুরে আসে সুন্দরবনটা উপভোগ করার জন্য। সেই সুন্দরবনের কোনো জায়গা যদি অক্ষত হয়ে যায়, সেটাকে আবার ক্ষত হয়ে যায়, সেটাকে অক্ষত করার জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট অটোমেটিক্যাল রেডি থাকে। তা সেই জায়গাটা যদি টাক পড়ে যায়, ভিতরে যদি জঙ্গল বলে না মনে হয়, সেই জায়গাটা কেমন দেখাবে? একটা অফিসের কাছাকাছি হোক বা কোনো একটা সুন্দর পয়েন্টিং জায়গায় হোক, আচ্ছা, তার জন্য পুনরায় গাছ রোপণ করা হয়। ওই সেই কারণে- সুন্দরবনের পুরানো সৌন্দর্যটা ফিরিয়ে দেওয়ার জন্য, সুন্দরবনটা সৌন্দর্যময় ধরে রাখার জন্য পুনরায় গাছকে রোপণ করা হয়, যেখানে গাছটা নিজের ইচ্ছা মতো তৈরি হতে পারে না। এবার কিছু কিছু জায়গায় নিজের ইচ্ছা মতো তৈরি হয়ে যাচ্ছে, সেটা প্রচুর পরিমাণে হচ্ছে। আচ্ছা, খুব ঘন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার যে জায়গাগুলো বাদ যাচ্ছে, নিজের ইচ্ছা আর তৈরি হতে পারছে না, বীজ সেখানে দাঁড়াচ্ছে না, জোয়ার ভাটার থেকে বীজ দাঁড়ানোর একটা ব্যাপার থাকে, সেই জায়গাগুলো মাটি আবার কোদাল দিয়ে গর্ত করে আবার চারা রোপণ করা হয় সৌন্দর্যটা ধরে রাখার জন্য মূলত। এতে হ্যাঁ, এতে বাঘ এসে আবার আস্তানা নেবে ওই গাছগুলো বড় হলে। এবার আচ্ছা। ফাঁকা জায়গা তো বাঘ আস্তানা নিতে পারে না। শুধু বাঘ নয়, হরিণ যাবে, বাঘ যাবে, সব জীবজন্তু সেখানে আস্তানা নেবে পরিবেশ তৈরি হলে। যেখানটা পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, সেখানটা পরিবেশ গঠন করার দায়িত্ব আমাদের মানুষের। আচ্ছা, এটাই হচ্ছে মূল কথা। তাহলে ম্যানগ্রোভ আর এই যে মরিচঝাপি থেকে শুরু করে এই দিকে যত চত্বর, এখানে এই বাঘের সংক্রান্ত ব্যাপারটা বোঝা যাবে জেলে ভাইরা এক চালান করে ফিরলে কিংবা ফেরার আগে আক্রমণ হলে সংবাদ পেয়ে যাবো আমরা। আচ্ছা, তখনই আমরা জানিয়ে দেবো। এইবারে একটা কোটাল, দুটো কোটাল, তিনটে কোটাল, বেশি অংশটা কোন দিকে আক্রমণ হচ্ছে, নবাকি হচ্ছে বেশি, না দোবাকি হচ্ছে বেশি, না পীরখালি হচ্ছে বেশি, না মনসাখালি হচ্ছে বেশি, না ধুবনি বেশি হচ্ছে, না কেঁদোখালি বেশি হচ্ছে, এই সমস্তগুলো জানতে পারবো পরপর যখন জেলেপাটি শুরু হবে বা আক্রমণ কোন লাইনে বেশি হচ্ছে, তখনই জানতে পারবো সংবাদের মাধ্যমে। বা আমরা হচ্ছে যে জেলেপাটি যেখানে আক্রমণ হয় সঙ্গে সঙ্গে খবর হয়ে যায় ফরেস্টার ডিপার্টমেন্টে, তখন আমরা বুঝতে পারবো যে এই সাইড চেপে বেশি আক্রমণ হচ্ছে, বাঘের আস্তানাটা এই সাইডে বেশি হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপাতত তাহলে এই ভিডিও এখানে শেষ করি। হ্যাঁ, করতে পারো।